গ্রেফতার মোহাম্মদ শামীম, মোহাম্মদ শামী নয়, মোহাম্মদ শামীম, ডাকনাম ভিকি। সেই ট্যাংরা থেকে গ্রেফতার হলেন এবং কলকাতা পুলিশের ছিনতাই দমন শাখা তারাই শেষ পর্যন্ত গ্রেফতার করলেন। আজকে এই খবরটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, তার কারণ সেফেস্ট সিটি কলকাতা নয় প্রচার হয়। ভোরবেলা ভদ্রমহিলার দোকান খুলেছিলেন, ফুলের দোকান। এই যুবকটি গিয়ে তাকে জিজ্ঞেস করে গোলাপের দাম কত। ভদ্রমহিলা গোলাপটা নিয়ে দেখাতে যান, তখনই তার কানের দুল নিয়ে টান বাড়ে মোহাম্মদ শামীম এবং তারপর বাইকে চড়ে পালায়। আপনারা প্রশ্ন করতেই পারেন যে ঘটনাটার মধ্যে অভিনবত্ব কী আছে? ছিনতাইয়ের ঘটনা না, শুধু ছিনতাইয়ের ঘটনা নয়। আমি একটু প্রশ্ন করছি আপনাদের কাছে, মানে যে প্রশ্নটা আপনাদের কাছে করা দরকার। শেষ পর্যন্ত মোহাম্মদ শামীমকে খুঁজে পায় লালবাজারের যারা ছিনতাই দমন শাখা, তারা খুঁজে পায় ট্যাংরা থেকে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, একটু ভালো করে ভাবুন তো, এই মোহাম্মদ শামীম সকালবেলা ছিনতাই করতে বেরিয়েছিল কেন? ভোরবেলা, তখন সবে ভোর। সেই সময় ভদ্রমহিলা দোকান খুলেছেন, গোলাপের দাম জিজ্ঞেস করতে গিয়ে তার দুলটা ধরে টান মারলেন এবং ছিনতাই করে পালালেন বাইকে করে। ছিচকে চোর হলে বাইকে করে পালাতো না। বাইকে করে যখন এসছিল চোর, তার মানে নয় রেকি করেছিল, নয় ওখান দিয়ে যাচ্ছিল। যেতে গিয়ে মনে হয়েছে এই তো সুযোগ, ভদ্রমহিলার কানের দুলটাতে টানটা মারি। আমি আজকে এই কাহিনিটা বললাম এই কারণে যে দেখুন, শেষ পর্যন্ত লালবাজার পুলিশ, সুপ্রতিম সরকারের পুলিশ ভালো কাজ করেছে, তাকে গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতারি হলেই কেন ট্যাংরার নামটা আসবে? প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে, এই আইডেন্টিফিকেশন করতে পুলিশকে মেহনত করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে, এনার্জি দিতে হয়েছে। নিশ্চিতভাবে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ঘাঁটতে হয়েছে এবং বাইকের নাম্বার রেড করতে হয়েছে। পরবর্তীকালে হয়তো সেইখানে সিসিটিভি, বাকি ফার্দার সিসিটিভি কোনখান দিয়ে এই বাইকটি পালিয়েছে সেটাও হয়তো ট্রেস করতে হয়েছে। কোন পথে ট্রেস করেছে আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে এর জন্য যে মেহনত, এর জন্য যে এনার্জি, এর জন্য যে সময় পুলিশের তো গেল। আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায় পুলিশকে এখন খুঁজে বেড়াতে হচ্ছে ভোরবেলা কানের দুল ছিনতাই করার মোহাম্মদ শামীমকে। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, আমি একটু অন্যভাবে সবসময় ভাবি বলেই আপনাদের কাছে বলছি। মোহাম্মদ শামীমদের শক্তি হয় কী করে? দেখুন, মোহাম্মদ শামীমরা চাকরি পায় না কেন, ব্যবসা করতে পারে না কেন? মোহাম্মদ শামীমদের শেষ পর্যন্ত এই স্পর্ধা হয় কী করে যে ভোরবেলা গিয়ে একজন মহিলার ছিনতাই করছেন, এবং দ্যাট টু ইন দ্য কলকাতা শহর, যে জায়গায় ঘটনাটা ঘটেছে টালা পার্ক অঞ্চলের মনমথ দত্ত রোডে, সেখান থেকে ঘটনাটা ঘটেছে এবং করে শেষ পর্যন্ত ট্যাংরায় সে পালিয়ে গিয়েছিল। ট্যাংরা থেকে গিয়ে লালবাজার পুলিশ তাকে গ্রেফতার পরবর্তীকালে করে আনে। তো পুলিশের যে এনার্জি, সময়, টাইম, তার তো একটা কস্টিং আছে। অথচ যদি একটু রাজ্যটাকে ভালোভাবে চালানো যেত, মোহাম্মদ শামীমদের যদি চাকরি ব্যবসার ব্যবস্থা করা যেত, মোহাম্মদ শামীমদের যথাযথ আয়ের ব্যবস্থা করা যেত, মোহাম্মদ শামীমদের যদি শুধু ভোটার হিসেবে ভোটের দিন ভোট লুট করার জন্য ব্যবহারের অস্ত্র হিসেবে একটা সরকার প্রশাসন, একটা ক্ষমতাসীন দল যদি না ভাবত, এবং মোহাম্মদ শামীমরা যদি মনে করতেন যে আমি এই অপরাধটা করলে আমি ধরা পড়ব, আমার একটা শাস্তি হতে পারে এবং আমি চট করে জেল থেকে মুক্তি পাবো না, একটা জামিন পাবো না, পুলিশ আমাকে জামাই আদর করবে না, দুটো লাঠির বাড়ি মারবে, এবং লাঠির বাড়ি মারবে নয়, পার্মানেন্টলি যাবজ্জীবন যাতে জেল হয় তার ব্যবস্থা করবে, এই ভয় যদি রাষ্ট্রশক্তি সম্বন্ধে মোহাম্মদ শামীমদের না থাকে, তাহলে মোহাম্মদ শামীমদের সংখ্যা বাড়বে এবং তাদের পুলিশকে খুঁজতে কখনো এখান, কখনো ওখান, কখনো ট্যাংরায় গিয়ে হাজির হতে হবে। আমাকে ভাবিয়েছে ব্যাপারটা, তার কারণ আমি তো প্রতিদিন টুকরো টুকরো ঘটনা নিয়ে আসি, যেখানে দাঁড়িয়ে দেখুন, পুলিশ ভালো কাজ করলে বলতে হবে পুলিশ একটি ভালো কাজ করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই পুলিশকে সময়, এনার্জি, অর্থ ব্যয় করতে হচ্ছে কেন? ধরুন এই মোহাম্মদ শামীমকে নিয়ে কি আবার কোর্টে প্রডিউস করতে হচ্ছে, তার যাওয়া আসার খরচা, তার মেডিকেল টেস্ট করতে হচ্ছে মোহাম্মদ শামীমের, মেডিকেল টেস্ট করার পর তারপর তাকে আবার কোর্টে প্রডিউস করতে হচ্ছে, কোর্টে আবার 10 দিনের বোধহয় পুলিশ হেফাজত বা জেল হেফাজত রাখতে বলেছে জজ সাহেব। তার মানে তার মোহাম্মদ শামীমের জেলের মধ্যে ভরণ পোষণটা রাজ্যকে দেখতে হচ্ছে, রাজ্য সরকারকে দেখতে হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকায় হচ্ছে, এবং তারপর নিশ্চিতভাবে তার শাস্তি হলে আরও কয়েক মাস তিনি জেলের মধ্যে থাকবেন বা কয়েক বছর থাকবেন, এবং তখন সেটা পাবলিক এক্সচেকারে, মানে সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকায় মোহাম্মদ শামীমের ভরণ পোষণ রাখতে হবে। অথচ এই মোহাম্মদ শামীমকে যদি চাকরি দেওয়া যেত, যদি ব্যবসা দেওয়া যেত, যদি শুধুমাত্র একজন ভোটার না ভাবা হতো, তাহলে
এবং মোহাম্মদ শামীমরা যদি রাষ্ট্রশক্তিকে, রাজ্য শক্তিকে, পুলিশ প্রশাসনকে ভয় পেত, তাহলে কি এই ঘটনা আপনাদের কাছে আজকে প্রতিবেদন পেশ করতে হতো? ভালো করে ভাববেন, আপনার ক্ষেত্রেও ঘটনা ঘটতে পারত। আপনি সকালবেলা বেরোন না বাড়ি থেকে, আপনি যান না কোনো একটা জায়গায় মর্নিং ওয়াক করতে, আপনি যান না সকালবেলা হাতে বাজারে ব্যাগ নিয়ে, আপনার হাতে যদি ঘড়িটা থাকে, ঘড়িটা তো মোহাম্মদ শামীমরা চিন্তাই করতে পারেন। শামীমদের ভয় পাওয়া দরকার পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে, আর শামীমদের চাকরি ব্যবসা দেওয়া দরকার তাদের, শুধুমাত্র ভোটার হিসেবে ট্রিটমেন্ট না করে। এখানেই লুকিয়ে রয়েছে কিন্তু সলিউশন। কিন্তু এরা যে এমন একটি সরকার বসে রয়েছে, তারা বলবে এই তো আমি 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 এই যে দুল ছিনতাই হয়েছে আমি তো গ্রেফতার করেছি। বড় কাজ করেছে, বিশাল বড় কাজ করেছে। বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ পুরস্কার আমি থাকলে দিয়ে দিতাম, মুখ্যমন্ত্রী থাকলে। যাই হোক, সে তো অন্য কথা। এই কথা বলতে বলতে আমার আরেকটা ঘটনার কথা আপনাদের বলতে হচ্ছে। আরেকজন গ্রেফতার হয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর কবির। ব্যক্তিটির নাম মোহাম্মদ আলমগীর কবির। আবার সে গ্রেফতার হয়েছে কেন জানেন? ঘুমোতে ঘুমোতে নাক ডাকার ফলে। আপনারা বলবেন যে এই আবার কীরকম কথা, নাক ডাকার জন্য কেউ গ্রেফতার হয় নাকি? না, বাংলাদেশ থেকে লরির মধ্যে করে এই ব্যক্তিটি আসছিল, লরির চালককে কিছু টাকা পয়সা নিশ্চিতভাবে খাইয়েছিল। শেষ পর্যন্ত যখন বর্ডার চেকিং করে লরিটা পশ্চিমবঙ্গে ঢুকছে, তখন একজনের নাক ডাকার শব্দ গাড়ির ভেতর থেকে পায় বর্ডার সিকিউরিটি ফোর্স 119 নম্বর ব্যাটালিয়ন। জায়গাটা হচ্ছে মালদহের ইংরেজ বাজারের মহদীপুরের। এবং শেষ পর্যন্ত ওই নাক ডাকার আওয়াজে তারপর প্লাস্টিক খুলে সরিয়ে দেখে যে এক ব্যক্তি ঘুমোচ্ছে। অর্থাৎ যিনি ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর কবির। তিনি নাক ডাকার জন্য শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে আইডেন্টিফাই করতে পারলো যে সে ওই লরির ভেতরে প্লাস্টিকের মধ্যে লুকিয়ে রয়েছে। এবং শেষ পর্যন্ত সে গ্রেফতার হলো, লরি ড্রাইভার গ্রেফতার হলো। আমি দেখলাম পুলিশের এসপিও স্টেটমেন্ট দিয়েছেন, এই কারণে তো আমরা গ্রেফতার করেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ আলমগীর কবির নাক না ডেকেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এটা ভাই ভেবেছেন কখনো? নাক ডেকেছেন বলে ধরা পড়ার খবরটা পেলাম, নাক না ডাকলে তাহলে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তো কাউকে টাকা দিয়ে। এমনই ব্যবস্থা করে উঠেছে রাজ্যে, রাষ্ট্রে। প্রশ্নটা থাকলো, একটু ভাববেন, কত মোহাম্মদ আলমগীর কবির শুধু নাক না ডেকে এই পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঢুকে বসে আছে। আর তাদের জন্য আমাদের রাজ্যের প্রধান শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আবার পথ হাঁটছেন। একজন ভোটারেরও নাম বাদ দেওয়া যাবে না। আমি হঠাৎ বললাম যে মোহাম্মদ আলমগীর কবির আজকে নয় ঢুকছেন, কালকে ভোটার হবেন। এবং কত আলমগীর কবিরা বাংলাদেশ থেকে ঢুকে বসে আছেন অলিতে গলিতে, এবং তারা ভোটার হয়ে বসে আছেন। ভোটের দিন ভোট লুট করতে এরা মাঠে নেমেছেন। আর এদের বার করার জন্য, মানে এদের খুঁজে বার করার জন্য রাষ্ট্রশক্তিকে সময় দিতে হচ্ছে। ভয় পাবে না কেন? যে লরির ড্রাইভার তাকে প্লাস্টিকে মুড়ে নিয়ে আসছিলেন, সে লরি ড্রাইভার ভয় পাচ্ছে না কেন? মালদহে তিনি থাকেন, তাকেও পুলিশ বিএসএফ গ্রেফতার করেছে। প্রশ্নটা এখানে, এ রাজ্যে শাসন ব্যবস্থা বলে কিছু নেই। তাই মোহাম্মদ শামীমরা সকালবেলা বাইকে করে গিয়ে এক ভদ্রমহিলার দুল ছিনতাই করতে পারেন। আবার মোহাম্মদ আলমগীর কবিররা বেজায় প্লাস্টিকের মধ্যে শুয়ে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। আর এ রাজ্যের শাসক সরকার 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রতিরোধ করে, যাতে তারা আউটপোস্ট তৈরি না করতে পারে। সীমান্তে জমি সমস্যা মেটায় না, সীমান্তে জমি আটকে রাখে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সকে রাষ্ট্রবিরোধী একটি শক্তি বলে চিহ্নিত করার প্রতিনিয়ত চেষ্টা করে। যে বর্ডার সিকিউরিটি ফোর্স শেষ পর্যন্ত মোহাম্মদ আলমগীর কবিরকে কিন্তু ধরে দিল। আরও কত আলমগীর কবির এভাবে ঢুকে বসে আছে আমরা কেউ জানি না। ভাববেন।